20 বছরের অনুশোচনা তার কণ্ঠস্বর আরো ভারী করে তোলে। কারাগারের স্যাঁতসেঁতে অন্ধকূপে রানী মধুবালা এক মলিন ছায়া। তার রেশমি চুল জট পাকিয়ে গেছে। এখন এক কোণে বসে বৃদ্ধা তন্ত্রমাতা অনবরত বিড়বিড় করছেন। তাদের সামনে রাখা মাটির সরায় কিছু শুকনো রুটি আর জল। কতদিন হলো এই অন্ধকারের জীবন। লতা চারু কি তবে জিতেই গেল? আমার ভাই মধুপুর রাজ্যের রাজাকে আমাকে। তিনজনের চোখেই বিদায়ের জল। রাজপ্রাসাদের জাঁকজমক আজ যেন এক সাধারণ ভালোবাসার কাছে হার মানল। আমি দুর্বল হব না রাজপুত্র, কিন্তু আমার ভয় হয় রূপমঞ্জুরি হয়তো এবার এমন কোনো আঘাত করবে যা আমরা কল্পনাও করতে পারছি না। তখন তারা বিদ্রোহ করবে। মধুপুর রাজ্যের রাজা যখন নিজের রাজ্য সামলাতে ব্যস্ত, তখন চারুলতা একা হয়ে পড়বে। আর সেই সুযোগে আমি সকালে স্নিগ্ধ আলো হেমরাজ্যের রাজপ্রাসাদের বড় বড় জানালা দিয়ে ভেতরে এসে পড়েছে। চারুলতা একটি বড় কাঠের চেয়ারে বসে রাজ্যের কিছু হিসাব মিলাচ্ছে। ধীর পায়ে সেখানে এসে দাঁড়ালো রাজেশ আর জেসমিন। জেসমিনের চোখে মুখে এক অদ্ভুত অপরাধবোধ আর এক দৃঢ় সিদ্ধান্ত। চারুলতা খাতা থেকে মুখ তুলে তাদের দেখে একটু হাসলেন। আরে জেসমিন, রাজেশ বাবু, আপনারা দুজন এমন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? তোর মুখটা এমন ভার দেখাচ্ছে কেন রে বোন? কোনো কষ্ট হচ্ছে তোর? দিদি, আমি আর রাজেশ বাবু তোমার কাছে এসে অনুমতি চাইতে এসেছি। আমরা ঠিক করেছি আমরা আজই মধুপুরে ফিরে যাব। আমরা আর এই রাজপ্রাসাদে থাকতে চাই না দিদি। কি বলছিস তুই জেসমিন? এখন হঠাৎ করে যাওয়ার কথা কেন বলছিস? তোরা তো জানিস এই প্রাসাদের রাজ্য তোদেরও। বাবা বাবা ফিরে গেছে, আমি এখানে একা সব সামলাচ্ছি। তোরা থাকলে তো আমার কত জোর বাড়ে। তোরা চলে গেলে আমি কার সাথে সুখ দুঃখের কথা বলবো বলতো? দিদি, আপনি আমাদের ভুল বুঝবেন না। আপনি আমাদের যে সম্মান আর ভালোবাসা দিয়েছেন তা আমরা কোনো দিনও ভুলতে পারবো না। কিন্তু দিদি, এই রাজকীয় জীবন আমাদের জন্য নয়। আমি একজন সাধারণ ঘরের ছেলে। আমার বাবা মধুপুরের মোড়ল ছিলেন, সে এখন বৃদ্ধ হচ্ছেন। তাদের এখন আমাদের খুব প্রয়োজন। আর জেসমিন ও রাজকীয় সুখ ছেড়ে আমার সাথে এক সাধারণ কুড়ে ঘরের সংসার পাততে চাই। আমরা চাই মাটির কাছাকাছি থাকতে, যেখানে কোনো চক্রান্ত নেই, কোনো ভয় নেই। চারুলতার চোখে জল নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, রাজেশ বাবু, আপনি আমার ভাইয়ের মতো, আর জেসমিন আমার ছোট বোন। আপনারা কি ভাবছেন আমি কি আপনাদের আটকে রাখবো? কিন্তু এই সময়টা বড্ড খারাপ। রত্নগড়ের রানী রূপমঞ্জুরি এখনো আমার চারপাশ দিয়ে চক্রান্তের জাল বুনছে। আপনারা চলে গেলে আমার ডান হাত ভেঙে যাবে। জেসমিন, তুই কি পারবি তোর দিদিকে এই বিপদের মুখে ফেলে একা রেখে যেতে? দিদি, তুমি একা নও। রাজপুত্র অরুণ তোমার সাথে ছায়ার মতো আছে। পুরো হেমরাজ্যের মানুষ যখন তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। দিদি, আমি এই প্রাসাদে যতবার হাঁটি ততবার আমার রানী মধুবালার কথা মনে পড়ে। তার পাপের স্মৃতিগুলো আমার এই প্রাসাদে শান্তিতে নিঃশ্বাস নিতে দেয় না। আমি এই স্মৃতিগুলো থেকে দূরে পালাতে চাই। আমাকে মুক্তি দাও। আমাকে সাধারণ মানুষের মতো পরিশ্রম করে বাঁচতে দাও। সে বুঝতে পারলো জেসমিনের মনের ঘা এখনো শুকোয়নি। তাকে জোর করে আটকে রাখলে সে আরো কষ্ট পাবে। হ্যাঁ, ঠিক আছে জেসমিন, আমি আর তোদের আটকাবো না। তোদের সুখই আমার সুখ। তোরা মধুপুরে গিয়ে নতুন করে সংসার শুরু কর। মোড়ল কাকার কাকিমা যেন তোদের পেয়ে সব দুঃখ ভুলে যান। তবে একটা কথা মনে রাখবি, যখনই তোদের কোনো বিপদ আপদ হবে বা এই দিদিকে মনে পড়বে, হেমরাজের দরজা তোদের জন্য সবসময় খোলা থাকবে। তিনজনের চোখেই বিদায়ের জল। রাজপ্রাসাদের জাঁকজমক আজ যেন এক সাধারণ ভালোবাসার কাছে হার মানল। মধুপুর রাজ্যের রাজার মুখ চিন্তায় আচ্ছন্ন। তার সামনে রাজ্যের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে। মন্ত্রী মশাই, রাজ্যে আমি এতদিন পরে ফিরেছি। চারদিকে কত সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু জানেন আমার বুকের ভেতরটা কেমন যেন খা খা করছে। লতার চারু হেমরাজ্যে রয়ে গেল, আমি বাবা হয়ে এখনো বসে আছি। আমার এই রাজত্ব, এই মুকুট সবই যে মূল্যহীন মনে হচ্ছে ওদের ছাড়া। মহারাজ, আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনি তো জানেন যুবরানী চারুলতা হেমরাজ্যের জন্য কতটা জরুরি। রত্নগড়ের রানীর সাথে তার যে লড়াই চলছে তা শেষ না করে তিনি আসতে পারবেন না। আর রানীমা লতা তো
তাকে ছাড়াও আসবে না। আপনি ধৈর্য ধারণ করুন মহারাজ। যুবরানী নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বিজয় হয়ে আপনার বুকে ফিরে আসবে। রূপমঞ্জুরিকে আমি খুব ভালো করে চিনি মন্ত্রী। সে বিষাক্ত সাপের মতো, সোজা পথে না পারলে সে বাঁকা পথে ছোবল মারবে। আমার ভয় হয় চারুর সরলতার সুযোগ নিয়ে এসে বড় কোনো ক্ষতি না করে বসে। আচ্ছা মন্ত্রী মশাই, আমাদের রাজ্যের প্রজারা কেমন আছে? তারা কি শান্তিতে আছে? মহারাজ, রানী মধুবালার সময় যে অত্যাচার হয়েছে তা থেকে প্রজারা এখন ধীরে ধীরে বের হয়ে আসছে। আমরা আবার তাঁতিদের কাজ শুরু করার নির্দেশ দিয়েছি। তবে মহারাজ, একটা চিন্তার বিষয় আছে। রত্নকরের কিছু গুপ্তচর নাকি ছদ্মবেশে আমাদের রাজ্যের সীমানায় ঘোরাঘুরি করছে। তারা সাধারণ মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করছে। রূপমঞ্জুরির এত বড় সাহস আমার রাজ্যে এসে আমার প্রজাদের ভয় দেখাবে? মন্ত্রী মশাই, আপনি আজই রাজ্যের সীমানায় প্রহরীর সংখ্যা বাড়িয়ে দিন। রত্নগড়ের কোনো লোক যেন মধুপুরে প্রবেশ করতে না পারে। আর গ্রামের মোড়লকে বলে দিন কেউ যেন কোনো গুজবে কান না দেয়। আমার মেয়ে চারুলতা একা লড়ছে, আমি এখান থেকে তার পথের সমস্ত কাঁটা দূর করব। হেমরাজের কারাগার, চারদিকে স্যাঁতসেঁতে আর ঘুটঘুটে অন্ধকার। রানী মধুবালা মাটিতে বসে আছে, তার পাশে বৃদ্ধা তন্ত্রমাতা চোখ বন্ধ করে বসে আছে। গত রাতে কালুর কাছ থেকে খবর পাওয়ার পর মধুবালার চোখে এক নতুন উন্মাদনা। মাতা, ও মাতা, চোখ খোল, দেখেছিস? আমি বলেছিলাম না আমার সই রূপমঞ্জুরি আমাকে ঠিক মনে রাখবে। কাল রাতে ওর গুপ্তচর কালু এসেছিল, সে বলে গেছে রূপমঞ্জুরি আমাকে এখান থেকে উদ্ধার করবে। এই চারুলতা আর হেমলতা ভেবেছিল আমাকে পচিয়ে মারবে। এবার দেখ ওদের অহংকার কোথায়। রানী, বেশি আনন্দ করবেন না। রত্নগড়ের ওই রানী কাউকে আপন ভাবে না। সে নিজের স্বার্থ ছাড়া এক পাও ফেলে না। আপনাকে উদ্ধার করার কথা বলে সে হয়তো নিজের কোনো উদ্দেশ্য হাসিল করতে চাইছে। আপনি একটু সাবধানে থাকবেন। চুপ কর তুই বুড়ি, তুই সারা জীবন শুধু অলক্ষণে কথাই বলে গেলি। রূপমঞ্জুরি আমার বোনের মতো, সে আর আমি মিলেই হেমরাজ্যকে শ্মশান বানিয়ে দেব। চারুলতাকে আমি নিজের হাতে শাস্তি দেব। ওই মেয়েটা আমার জেসমিনকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে। জেসমিন এখন আমাকে দেখতেও আসে না, সব ওই চারুর মায়া। মায়া নয় রানী, জেসমিন এখন সত্যটা বুঝে গেছে। আপনি তো তাকে রাজকন্যা বানানোর লোভে নিজের কাছে রেখেছিলেন। এখন যখন সে জানলো সে রাজকন্যা নয়, তখন সে সত্যের পথেই যাবে। আপনি এখন ওই রাজমুকুটের মোহ ছাড়তে পারলেন না। না, ছাড়বো না। আমি মধুবালা, আমি ভিখারির মতো মরবো না। আমি আবার সিংহাসনে বসবো। রূপমঞ্জুরি আসুক, তারপর এই জেলের প্রহরীকে আমি কুকুরের মতো মারবো। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি মা, সেই দিনের অপেক্ষায় আছি, শুধু সেই দিনের। মধুবালার চোখে তখন প্রতিহিংসার আগুন জ্বলছে। অন্ধকারের মাঝেই অট্টহাসির জেলের প্রহরীদেরও গায়ে কাঁটা দিয়ে ওঠে। রত্নগড়ের রাজ্যের রাজসভা, রানী রূপমঞ্জুরি তার সিংহাসনে বসে আছে। তার সামনে গুপ্তচর কালু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কালু, তুই তাহলে মধুবালাকে আশা দিয়ে এসেছিস? বেশ করেছিস। ওই বোকা মহিলাটা ভাবছে আমি সত্যি সত্যি ওকে উদ্ধার করতে যাব। ও কি জানে না ওকে দিয়ে আমার কোনো লাভ নেই। কি তোর নামটা ব্যবহার করে আমি চারুলতার মনে ভয় ধরাতে পারি? মহারানী, মধুবালা তো একেবারে আনন্দে পাগল হয়ে গেছে, কিন্তু আমরা এখন কি করব? চারুলতা তো মেলার সেই জয়ে বেশ শক্তিশালী হয়ে উঠেছে। হেমরাজের মানুষ এখন তাকে দেবীর মতো ভক্ত করছে। মানুষের ভক্তি খুব ঠুনকো হয় কালু, আর যে ভক্তি করছে কালই সেই পাথর ছুঁড়বে। তুই বললি না চারুলতার আসল জন্ম পরিচয় নিয়ে মধুবালা কিছু একটা জানে? আমি চাই তুই সেই কথাটা মধুপুরের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দে। তুই রটিয়ে দে যে আসলে চারুলতা কোনো রাজকন্যা নয়, সে এক অভিশপ্ত সন্তান। মধুপুর রাজ্যের রাজা নিজের মেয়ে বলে বুকে টেনে নিয়েছে। সে আসলে এক সাধারণ চাকরানির মেয়ে। কিন্তু মহারানী, এটা তো মিথ্যে কথা। চারুলতা তো সত্যি সত্যি রানী লতারই মেয়ে, এটা তো প্রমাণও হয়ে গেছে।
বোকা, সত্য মিথ্যে দিয়ে কি আসে যায়? গুজব হলো বাতাসের মতো, একবার ছড়িয়ে পড়লে তা থামানো যায় না। মধুপুরের মানুষ যখন শুনবে যে তাদের রাজা এক ভুয়া মেয়েকে রাজকন্যা বানাতে চাইছে, তখন তারা বিদ্রোহ করবে। মধুপুর রাজ্যের রাজা যখন নিজের রাজ্য সামলাতে ব্যস্ত, তখন চারুলতা একা হয়ে পড়বে। আর সেই সুযোগে আমি হিমরাজ্যের বাণিজ্যিক পথগুলো চিরতরে বন্ধ করে দেব। তুই আজই ছদ্মবেশে মধুপুরে চলে যা। জি আজ্ঞা মহারানী, আমি এমন ভাবে আগুন লাগাবো যে মধুপুর আর হেমরাজ্য দুটোই একসাথেই চলবে। রূপমঞ্জুরি হাসতে লাগলো। আর এই সহজ কিন্তু ভয়ানক চক্রান্ত চারুলতার জীবনে নতুন এক বিপদের সংকেত এনে দিল। হেমরাজ্যের মূল বাজারে একধারে একটি সুন্দর নতুন দোকান তৈরি হয়েছে। ভ্যাবলার মাথায় একটি বড় সাদা কাপড় বেঁধে রাঁধুনির বেশে বিশাল এক কড়াইয়ে তেল গরম করছে। ওরে ক্যাবলা, একটু তাড়াতাড়ি হাত চালা, দেখছিস না বাজারের লোক কেমন আমাদের দোকানের দিকে তাকিয়ে আছে। আজ আমাদের দোকানের প্রথম দিন, চারু দিদি আর রাজা মশাই আমাদের যে সম্মান দিয়েছেন, তা তো তা তো রাখতে হবে নাকি বল? লঙ্কা ভাড়া সবগুলো এমন ভাবে মশমশে বানাবো যে খেলে খেলে রাজপুত্র অরুণের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। ভ্যাবলা, তুই বেশি লঙ্কা দিস না আবার। এখানকার মানুষ তো আমাদের মধুপুরের মতো ঝাল খেতে পছন্দ করে না রে। আর শোন, রাজপ্রাসাদ থেকে প্রহরীরা আসবে, বলেছিল আমাদের খাবার নিয়ে যেতে। তুই কিন্তু ঠিকঠাক গুছিয়ে রাখিস। আরে আরে সব ঠিক আছে, আমি ভ্যাবলা। আমার হাতের জাদুই আলাদা। তবে তবে রে ক্যাবলা, আমার না মীরার কথা খুব মনে পড়ছে। ও ও একটু এই দোকানে আসতো, আমাদের এগুলা দেখতো। আমি কি ঠিক করেছি জানিস? আমার দোকানের প্রথম টাকা দিয়ে ওর জন্য একটা শাড়ি কিনবো রে। খুব ভালো বলেছিস ভ্যাবলাদা। চারু দিদি আর মীরা দিদি না থাকলে তো আমরা তো আজ ওই গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরতাম। ওই দেখ, রাজপ্রাসাদের প্রহরীরা আসছে, তাড়াতাড়ি সবগুলো ভাজতো। দুই বন্ধুর মহা আনন্দে তাদের নতুন কাজ শুরু হলো। তাদের এই সরলতার হাসি ঠাট্টা গল্পের এক ভারী পরিবেশের মাঝে একটু শান্তির সুবাতাস নিয়ে এলো। মধুপুরের গ্রামে মোড়ল মশাইয়ের বাড়ি। ওগো শুনছো, সেই যে চিঠি পাঠালাম, এখন তো রাজেশের কোনো উত্তর এলো না। ছেলেটা কি সত্যি সত্যি আমাদের ভুলে গেল? ওই জেসমিন মেয়েটা নিশ্চয় ওকে জাদু করেছে। আমি তো আগেই জানতাম, যার নিজের কোনো রাজকীয় পরিচয় নেই, সে তো আমার ছেলেকে ভিখারি বানিয়েই ছাড়বে। গিন্নি, তুমি কি সারাদিন ওই কথাই বলে যাবে? আমি তোমায় কতবার বুঝিয়েছি, রাজেশ আর জেসমিন রাজপ্রাসাদ ছেড়ে আমাদের কাছে ফিরে আসবে। ওরা সাধারণ জীবন চায়, আর তুমি সারাদিন ওই রাজকন্যার গয়নাঘাটেই স্বপ্ন দেখছো। তোমার এই লোভের জন্য ছেলেটা আমাদের কাছে আসতে ভয় পায় গো। আমি কি অন্যায় কিছু চেয়েছি? আমার ছেলে এত বড় রাজপ্রাসাদে ছিল, সে কি খালি হাতে ফিরবে? আমি চাই জেসমিন আসার সময় অন্তত কিছু গয়না নিয়ে আসুক, যাতে গ্রামের মানুষ দেখে বুঝতে পারে যে মোড়ল বাড়ির বউ রাজপ্রাসাদে থেকে এসেছে। তুমি তো সারা জীবনে বাস আর মাটি দিয়ে পড়ে থাকলে, আমার একটা শখও পূরণ করলে না। শোনো গিন্নি, জেসমিন আমাদের বাড়ির বউ। সে খালি হাতে আসুক বা ছেঁড়া কাপড়ে আসুক, আমি তাকে দুহাত বাড়িয়ে বরণ করে নেব। তুমি যদি তাকে গয়নার জন্য অপমান করো, তবে মনে রেখো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো নে। ওই সোনা দানা দিয়ে মানুষের সম্মান মাপা যায় না, বুঝলে? মোড়ল গিন্নি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। তিনি মনে মনে জেদ ধরে বসে আছেন যে জেসমিনকে তিনি এত সহজে মেনে নেবে না। রাত গভীর হয়েছে। হেমরাজ্যের রাজপ্রাসাদে এক বিশাল ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে আছে চারুলতা। আকাশের গোল চাদরটার দিকে তাকিয়ে তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজই রাজেশ আর জেসমিন বিদায় নিয়ে মধুপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। চারু আজ বড্ড একা অনুভব করছে। নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো রাজপুত্র অরুণ। চারু, তুমি কাঁদছো? রাজেশ আর জেসমিনের চলে যাওয়াটা তুমি মেনে নিতে পারছো না, তাই না? রাজপুত্র, আমি কাঁদছি না, আমি শুধু ভাবছি এই ক্ষমতা, এই রাজমুকুট মানুষকে কতটা একা করে দেয়।
আজ আমার কাছের মানুষগুলো একে একে দূরে চলে যাচ্ছে। বাবা চলে গেলেন মধুপুরে, আর জেসমিন আর রাজেশও চলে গেল। আমি এখানে একা একা প্রাসাদের দেয়ালগুলোর মাঝে আটকে পড়ে আছি। তুমি একা নও চারু, আমি তো আছি। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি তোমার হয়ে থাকব। তুমি এই রাজ্যের মানুষের আশা। তুমি যদি দুর্বল হয়ে পড়ো তবে রূপমজরি জিতে যাবে। আমি দুর্বল হব না রাজপুত্র, কিন্তু আমার ভয় হয় রূপমঞ্জরি হয়তো এবার এমন কোনো আঘাত করবে যা আমরা কল্পনাও করতে পারছি না। সে আমার বাণিজ্য নষ্ট করতে পারেনি, এবার হয়তো আমার পরিচয় বা আমার ভালোবাসার মানুষের উপর আঘাত আনতে পারে। আমি শুধু চাই আমার মধুপুরের মানুষগুলো যেন শান্তিতে থাকে। তুমি চিন্তা করো না, আমি কালই আমাদের বিশ্বস্ত গুপ্তচরদের রত্নগরের সীমানায় পাঠিয়ে দেব। রূপমজরির কোনো চাল চালার আগে আমরা প্রতিহত করব। তুমি শুধু নিজের মনের জোরটা ধরে রাখো। তোমার এই মিষ্টি হাসিটাই তো আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। চাঁদের আলোয় চারুলতা অরুণের চোখের দিকে তাকালো। অরুণের এই নিঃস্বার্থ সমর্থন তাকে এক নতুন শক্তি এনে দিল। চারু মনে মনে প্রতিজ্ঞা করলো রূপমঞ্জরির কোনো অশুভ চক্রান্তকে তিনি সফল হতে দেবে না। আগামী দিনের লড়াইয়ের জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।